আপনি আওয়ামী লীগকে এখানে রেফারেন্স করলেন কেন? না, আওয়ামী লীগকে রেফারেন্স করতেছেন, তারা চাচ্ছে না, বোঝা যায় সমর্থক তো আছে, তারা কি বাংলাদেশের মানুষ না? এটা না, আপনি নরমালি হচ্ছে যে হয় না পুরনো প্রেম আপনি ভুলতে পারতেছেন না, এটা একটা ব্যাপার। আপনাদেরকে টোটালি এই নির্বাচনের মাধ্যমে অপ্রাসঙ্গিক করে দিচ্ছেন। ঠিক আছে, সেটা আপনার ব্যাখ্যা। এটা বাস্তবায়নে কারা আছে? ভাই বলার রাইটই রাখেন, আমি যদি বলি বলার রাইটই রাখেন না। আপনারা প্রকাশ্যে না ভোটার, না, এটা তো একটা ষড়যন্ত্রক মতবাদ যে আপনি বলার মতবাদ রাখেন। এটা পুরো টাইরান মতবাদ এবং এই টাইরানি মনোভাব, এটার জন্য এখন আপনি সরি চাইবেন, আপনি যে আওয়ামী লীগকে আবার রেফারেন্স আসছে, আপনি অবশ্যই এটার জন্য আপনাদের দুঃখ প্রকাশ করা লাগবে। যে জিনিসটা বিএনপি চাচ্ছে না, যে জিনিসটা জাতীয় পার্টি চাচ্ছে না, যে জিনিসটা আওয়ামী লীগ চাচ্ছে না, নিষিদ্ধ দল হলো আওয়ামী লীগ চাচ্ছে না, কমিউনিস্ট পার্টি চাচ্ছে না, জাসদ চাচ্ছে না, সেটা ঐক্যমত হয় কিভাবে? আপনি রেফারেন্স করতেছেন কেন? আমাদের হলো যে বিএনপি চাচ্ছে না, গণভোটে হাত দিয়ে আপনি আওয়ামী লীগকে এখানে রেফারেন্স করলেন কেন? না, আওয়ামী লীগকে রেফারেন্স করতেন, তারা চাচ্ছে না, বোঝা যায় সমর্থক তো আছে, তারা কি বাংলাদেশের মানুষ না? এটা না, আপনি নরমালি হচ্ছে যে হয় না পুরনো প্রেম আপনি ভুলতে পারতেছেন না, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে এনসিপি আর জামাত যা চাবে তাই তো হবে না, চাচ্ছেন না, এটা আসলে প্রাসঙ্গিক না। আমরাও চাচ্ছি না, আপনাদেরকে টোটালি এই নির্বাচনের মাধ্যমে অপ্রাসঙ্গিক করে দিচ্ছেন। ঠিক আছে, সেটা আপনার ব্যাখ্যা, কিন্তু আমার কথা হচ্ছে শুধু এনসিপি আর জামাত চাইলে তো সমাধান হবে না। ঠিক আছে, আমি আমার ব্যাখ্যা দিচ্ছি, আপনি আপনার সাথে কথা বলেন। ঐক্যমত বলছেন, সেই ঐক্যমতে আছে কারা কারা এই মুহূর্তে অ্যাজ অফ টুডে? এটা বাস্তবায়নে কারা আছে? ভাই বলার রাইটই রাখেন, আছে এবং বলার রাইটই রাখেন না। আপনারা প্রকাশ্যে না ভোটার, না, এটা তো একটা ষড়যন্ত্রক মতবাদ যে আপনি বলার মতবাদ রাখেন। এটা পুরো টাইরান মতবাদ এবং এই টাইরানি মনোভাব থাকলে রাজনীতি ভালো হবে না। যাক, প্রথম কথা হচ্ছে যে ওখানে আমরা ঐক্যমত দেখতে পাচ্ছি, এটার জন্য এখন আপনি সরি চাইবেন, আপনি যে আওয়ামী লীগকে আবার রেফারেন্স আসছে, ঐক্যমত না থাকে এটার জন্য তাহলে কিভাবে বাস্তবায়ন হবে? অবশ্যই এখানে আপনাকে দুঃখ প্রকাশ করা লাগবে। আমরা একটু শুনি আপনি আওয়ামী লীগ ফরহাদ ভাই, শুনে আসি, শুনে আপনার তিন ভাগের এক ভাগ না ভোট আপনি লিখে রাখেন না প্রশ্ন। তিন ভাগের এক ভাগ না ভোট পেয়েছে ভাই, এগুলোর ক্ষেত্রে কিন্তু তিন ভাগের এক ভাগ না ভোট পেয়েছে, তারা কি বাংলাদেশের নাগরিক না? আমরা শুনবো এবং আরে ওনার কথা হচ্ছে উনি যেটা বলবো ওটা বাস্তবায়ন করতে হবে। কেন আওয়ামী লীগকে এখানে যে কোনো ভাবেই হোক এটা বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তবায়ন না করা পর্যন্ত বাকি সব থিওরি ব্যর্থ। আবার আপনি এখানে বলতেছেন ওনার যা থিওরি তাই এটা আছে, মানে আর কোনো মতবাদই এই জিনিসগুলো না ভাই, সংবিধানটা আপনি দিয়েছে। ভিন্ন যে মতামত বা বক্তব্য আছে সেগুলো কিন্তু আমরা তো শুনবো নাকি? সেগুলো তো আমরা শুনবো, সেগুলো শুনে আপনার মতামত বা আপনার বক্তব্য মতামত একটা ব্যাপার আছে। জি, আমি তার মতামতের প্রতি আমি অশ্রদ্ধা জানাচ্ছি। আপনি যে কোনো নিষিদ্ধ আমার মতামতটা আমি এখানে একটা স্বামী ভাই একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে ফরহাদ ভাই বলছেন যে আসলে নিষিদ্ধ সংগঠন হিসেবে আপনি আওয়ামী লীগের কথা বলতে পারেন, এটা তার প্রশ্ন। সেটা আমি বলছি, আমি প্রশ্নটা জনগণের সমর্থক হিসেবে আমরা দেখেছি 3 ভাগের 1 ভাগ না ভোট পড়েছে এবং 73 লক্ষ ভোট বাতিল করা হয়েছে। হ্যাঁ ভোটের মধ্যে 73 লক্ষ ভোট, চারটিখানি কথা না। এনিওয়ে, সেটাই শোনা। ওইটা আপনি বড় করে দেখবেন। এখন আপনারা হ্যাঁ ভোটের সংসদে যারা মেজরিটি দল তারা কি দেখবেন না, তারা তো মনে হচ্ছে না এটা বাস্তবায়ন চাচ্ছে। আমার মনে হচ্ছে না। পারলে বাধ্য করেন, সংসদে যদি মেজরিটি থাকে, আপনারা জিতেছেন, আমরা তো সংসদে নাই, আপনারা আছেন, আপনারা বাধ্য করেন, অসুবিধা কি? বাধ্য করতে পারবেন? সংসদে যদি বাধ্য না হয়, মানুষরা মিলন ভাইয়ের কাছ থেকে শুনে এখানে যেটা হয়েছে শামীম ভাই, যেটা হচ্ছে আওয়ামী লীগের প্রসঙ্গটা কিভাবে সেটেল করব আমরা। একটা গণহত্যা হয়েছে, তাজা গণহত্যার অভিযোগ উঠেছে এবং তাদের শীর্ষ নেতৃবৃন্দ এই গণহত্যার সাথে সম্পৃক্ততার মামলায় ঝুলছে। আমি মাহফুজ ভাই আমি বলি তো, এখন যদি আওয়ামী লীগ রাজনীতিতে, তিনি বলছিলেন, আমি যেটা শুনলাম আমি বলি সমর্থক বা তাদের সমর্থক যারা আছে তাদের কথা বলছিলেন। হিটলারেরও সমর্থক আছে না, হিটলারেরও সমর্থক আছে এবং নেতানিয়াহুরও সমর্থক আছে, নেতানিয়াহুরও সমর্থক আছে পৃথিবীতে। এখানে সেটেলটা কিভাবে করবেন? রাষ্ট্রীয় কনসেনসাসের ভিত্তিতেই তো করবেন। সেটেল করবেন কিভাবে? তাদের বিচার হোক, দল হিসেবে তাদের দায় আছে কিনা, আমরা তো বিচারের মধ্য দিয়েই তাদের স্থানটা নির্ধারণ করতে চাচ্ছি। যেখানে জামাতের মতো নেতারা বিচারের মুখোমুখি হয়েছে, দেশের বাইরে ছিল, দেশের বাহির থেকে ফিরে এসে আওয়ামী লীগের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা বিচারের মুখোমুখি হয়েছে এবং ফাঁসি কাস্টে ঝুলেছে। সেখানে আওয়ামী লীগের মতো সংগঠন বিচারকে কেন এত ভয়? এই সংবিধান, মানুষের জন আকাঙ্ক্ষা, কোনো কিছুকেই পাত্তা দিচ্ছে না। আমি বলি বিচার শেষ হওয়ার পরে তারা নিষ্কলুষ হতে পারে, রাজনীতি করবে। তার তাজা দাগ আছে, সুতরাং এখানে আমরা প্রাসঙ্গিক করে তোলা যাবে না। এই বাতিল বাস্তবতাকে বুঝতে হবে। ধন্যবাদ। জি, ফরহাদ ভাই বলুন। আমাদের 16 বছর ফিরিয়ে দিন, 16 বছর ফিরিয়ে দিন। এই আমি ব্যক্তিগতভাবে আমাকে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে তোমাকে দেশ ছাড়তে হবে শুধু সাংবাদিকতার কারণে। এই 16 বছর আমার চাকরি গেছে, আমি গুম হয়েছি। আমি বেগম খালেদা জিয়ার পক্ষে একটা রিপোর্ট করার জন্য 7 দিন আমাকে পালিয়ে থাকতে হয়েছে, 7 দিন মোবাইল ফোন বন্ধ করে। আপনি চিন্তা করেন কি দাহকাল পেরিয়ে এসেছি। সুতরাং সেই দাহকালকে যদি আপনি জায়েজ করতে চান, হবে না তো ভাইরে।
ভাইরে মাটির বিরুদ্ধে গেলে এত সহসায় আপনি আনতে পারবেন মানিক ভাই, ফরাদ ভাই, ছোট্ট করে ভাই একটা কথাবার্তা কি ধরেন আপনাদের মিডিয়ার পার্সপেক্টিভে এখন এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের যারা লেসপেন্সার আছে তারা তাদের পুরনো প্রেম জাগতেছে কোন ছুতায় কোন উসিলায় না ভোটের প্রাসঙ্গিক ক্রমে ওরা নরমালি বুঝাইতে চাচ্ছে যে এই না ভোট যারা দিল এরা তো আওয়ামী লীগের ভোট ব্যাংক ছিল, এটা এর ভোট ব্যাংক ছিল। এই রকম প্রাসঙ্গিকতা যখন আনতে চাইবে, এটা যেমন আমাদের রক্ত টকবক করে উঠে এই ব্যাপারটাতে, এটাতে কিন্তু আসলে আপনাদেরও রক্ত টকবক করা উচিত। আপনারা কি দুর্বিষহ একটা সময়ের মধ্যে দিয়ে পার হয়েছেন, আপনারা এই পুরো ব্যাপারটা যদি এত সহজে ভুলে যান আর আওয়ামী লীগের প্রসঙ্গকে আপনারা ভিন্ন মতের ব্যাপারগুলো আমাদেরকে এখানে না অ্যাকুমুলেট করা লাগবে, ইনক্লুশন করা লাগবে এই হিসেবে জায়েজ করতে চান, এগুলো খুবই দুঃখজনক ভাই। নিশ্চয়ই আপনি কেন ভুল বলছেন? আমরা তো আসলে তিনি তো জাতীয় পার্টির মহাসচিব হিসাবে তিনি কথা বলছেন, পার্টি নাই ভাই, আছে ভাই, এটা আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া উচিত ছিল তাদের কাছে। মিলন ভাই, মিলন ভাই, আমি শুরুতে বলতে চাই, আমি এখানে আসলে ফরাদ ভাইয়ের সাথে আমি একটা পয়েন্টে একমত যে আসলে এখানে আওয়ামী লীগকে রেফারেন্স আনা উচিত না, এখানে আসার কোনো প্রশ্নই আসে না। আর এটা আমারও মত আর কি। আর এখানে আসলে দেখেন প্রতিটা মানুষের আলাদা আলাদা মত থাকতে পারে, প্রতিটা পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা উইল থাকতে পারে, ম্যান্ডেট থাকতে পারে। আমরা দেখেছি 17 অক্টোবরে যে জুলাই সনদ স্বাক্ষর হলো, সেখানে কিন্তু এনসিপি কিন্তু প্রথম অবস্থায় জুলাই স্বাক্ষর করেনি জুলাই সনদে। তো এখন কেন করেনি? এটাকে কি আমরা তাকে ব্লেম দিব, তাকে দোষ দিব? না, তাদেরও কিছু মতামত ছিল, তারাও বলেছে যে নোট অফ ডিসেন্ট গুলো আমরা জানতে পারিনি, এগুলো ডিসক্লোজ করা হয়নি, অনেক কারণে ওনারা কিন্তু এই স্বাক্ষর করেনি ওই সময়। পরবর্তীতে ওনারা স্বাক্ষর করেছে 16 ফেব্রুয়ারিতে। তো এটা আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে এই পলিটিক্যাল পার্টির যে ম্যান্ডেট বলেন, ইচ্ছা বলেন, উইল বলেন, এটা যদি আমরা সবসময় নেগেটিভ ভাবে দেখি তা কিন্তু হবে মানে উচিত না। আসলে প্রতিটা সেক্টরকে এটা ঠিক করতে কিন্তু সময় লাগবে। এটা কিন্তু আমরা যদি মনে করেন আজকে শপথ নিলাম কালকে আমি করার ব্যাপারে কোনো কথাই আসছে না, আসতেছে যে এখনের পদক্ষেপগুলো আপনি দেখেন বিভিন্ন ইস্যু, গভর্নমেন্ট ইস্যুর যে গভর্নরের ইস্যুর যে ব্যাপারটা আসলো, ন্যাশনাল ব্যাংকে আবার 1000 কোটি টাকা দেওয়া হইলো, এইসব যে ছোট ছোট স্টেপ গুলো আছে। এখন ভাই আপনি একটা জিনিসকে মানে আবার ডেভাস্টেশন পোর্শনে নিয়ে যাওয়ার থেকে ওই কাজ করার থেকে আপনি না কাজ করেন, আপনি কিছুদিন সাইলেন্ট থাকেন, আপনি বুঝেন এনভায়রনমেন্ট গুলো, মানুষের পালস বুঝেন, অতটুক আপনি আসলে এতদিন যে একটা ধরেন রাজনীতি শূন্যতা ছিল, ওইটার জায়গাটা আপনি যখন আসবেন আপনাকে ধাতস্থ হওয়ার জন্য একটু পজিটিভ সাইডগুলো কি বলবেন না? তারা 18 দিনে কি করছে সেটা দেখবেন না? তারা ফ্যামিলি কার্ড নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমরা ফ্যামিলি কার্ড যদি বলা হয় তাহলে কিন্তু আপনারা কেমন জানি একটা খেপে ওঠেন, কিন্তু এই যে দেখেন ফ্যামিলি কার্ড নিয়ে কাজ শুরু করেছে, আপনার হচ্ছে ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়ার জন্য কাজ শুরু হয়েছে, ভালো ভালো কাজ শুরু হয়েছে, সার সাপ্লাই করা হচ্ছে, ফার্টিলাইজার সাপ্লাই করা হচ্ছে, অনেক কিছু কিন্তু করা হচ্ছে। এগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আজকে আপনি দেখবেন যে আজকে একজন মাননীয় প্রতিমন্ত্রী উনি নিজে কিন্তু ভূমি রেজিস্ট্রার অফিসে যে বসেছিল যে সবাই ঠিক মতো যাচ্ছে কিনা। আপনি দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী 9টার মধ্যে কিন্তু উনি সচিবালয়ে ঢুকছে। কোন প্রধানমন্ত্রী 9টার মধ্যে সচিবালয়ে ঢুকতো এবং তার এই মন্ত্রী পরিষদের অন্যরাও ঢুকছে কিনা তা দেখেন। এখানে আমার এখানে একটা কথাবার্তা কি জানেন, একটা জাস্ট এই আপনার ভালো কাজগুলোকে ভালো বলতে হবে। আপনার কথার প্রসঙ্গেই বলি, দেখেন এখন আমাদের ক্ষেত্রে হয়ে গেছে কি, আমাদের জাতি হিসাবে আমাদের এক্সপেকটেশন লেভেল এত নিচে পড়ে গেছে, যা করণীয় সেই কাজটা করলে দায়িত্ব এটা করতেছে, মানে আমরা বুঝেছি না এটা ক্রেডিট, মানে এই জিনিসগুলো না আসলে হাস্যকর লাগে। আসলে মানে মিলন ভাই আপনি যেটা একটা মানুষের দায়িত্ব, 9টায় অফিস ভাই আপনি 9টায় আসবেন, এটা আপনার দায়িত্ব, এটাতে আপনি না মিলন ভাই বলছে যে আগে তো সেটা হতো না, আগে অনেকেই এটা অফিস এখন একটা জিনিস হচ্ছে আরেকটা সময় অফিস করতে। আপনার এই প্রধানমন্ত্রী আপনি দেখেন বিগত সকল গভর্নমেন্টের সময় আমরা দেখেছি আর কি, যে কি হয়েছে যে আপনার একটা প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যায় পুরো রাস্তা ব্যারিকেড দেওয়া হতো, তাই না? আমরা দেখেছি, কিন্তু আমরা নিজেও দাঁড়ায় থেকেছি যে প্রধানমন্ত্রী যাবে তারপর আমি এই রাস্তা দিয়ে হাঁটতে পারবো। দেখেন উনি কিন্তু নরমালি যাচ্ছে। তো এই ভালো জিনিসগুলা হ্যাঁ আপনি বলতে পারেন এটাই তো নরমাল, এই নরমালটা তো আমাদের দেশে অ্যাবনরমাল হয়ে গেছিল। এই নরমালটাকে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন, সময় দেন, সবকিছু হবে। না এখন একটা জিনিস হচ্ছে কি দেখেন, আপনি তারেক রহমানকে সেলিব্রিটি হিসেবে আপনারা সামনে না সেলিব্রিটি হিসেবে সামনে আনা হচ্ছে না। এছাড়া দেখা যায় যে আপনাদের যুব দলের পার্সপেক্টিভে বলেন, আপনাদের নেতা কর্মীদের মানে আপনি তৃণমূলের অবস্থাটা দেখেন, কি একটা ভঙ্গুর একটা অবস্থা, মানে ওদের লিটারালি চাঁদাবাজি দৌরত্ব বেড়ে যাচ্ছে। এখন হচ্ছে আপনি একজনকে সামনে নিয়ে আসছেন, আপনার মানে আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, আপনার একটা ফুলকে অনেক ভালো লাগতেছে, আপনি টান দিয়ে তুলে ফেললেন, আপনি এটা ভুলে গেলেন না ফুলের সৌন্দর্য তো আমি দেখতেছি,
কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন, আপনি শিকড় থেকে ওকে বিচ্ছিন্ন করে ফেলছেন। চাঁদাবাজি দৌরত্ব বলে না, যাই বলেন, চাঁদাবাজি দৌরত্ব। মিলন ভাই যেটা বলছে যে ইতিবাচক যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলোকে আপনারা দেখছেন না। ইতিবাচক ব্যবস্থা তো আসলে ভাই নরমালি আমরা অ্যাপ্রিশিয়েট করব, কিন্তু অ্যাপ্রিশিয়েট করার মতো মানে নেতিবাচকের গ্রাউন্ডটা এত বড়, নেতিবাচকের গ্রাউন্ডটা এত বড়। আপনি মিলন ভাই মাহফুজ ভাই আপনি আপনার কাছে আমি কমপ্লিটলি ডিসএগ্রি। নেতিবাচকের গ্রাউন্ড এত বড় এখনো হয়নি। আমরা একটু ভালোটা বোঝার চেষ্টা করি, ভালোটা দেখার চেষ্টা করি, ভালোটা বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। মাহফুজ ভাই জি, ভালোটা দেখছেন না কেন মাহফুজ ভাই? মাহফুজ ভাইকে ধন্যবাদ। আসলে উনি একটা বলছিলেন যে একটু দেখার জন্য, আমার মনে হচ্ছে যে আসলে একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে না, মর্নিং শোজ দ্য ডে। তো আমরা যখন শপথ গ্রহণের দিনে যখন আমরা শপথ ভঙ্গ করার জন্য প্রস্তুতি নেই বা অস্বীকার করি, আমি যেই একটা জিনিসকে আমি মেনে নিয়ে নির্বাচন করলাম, গণভোট জনগণ রায় দিল, 70% মানুষ হায়ের পক্ষে দিল, সেটাকে আমি অস্বীকার করলাম। আমি সেই দিনে এসে কন্ট্রোভার্সি তৈরি করলাম, মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা নষ্ট করলাম। তাহলে এটা মানুষকে কি ইঙ্গিত দেয়? প্রথম দিনে তো আমি এই ডিবেটটা তৈরি করলাম। আমি তো বলছেন যে আমি যদি এটা তৈরি না করতাম, আমি যদি সেখানে সময় নিতাম বা ওই জায়গায় যাওয়ার আগে যদি আলোচনা করতাম যে আমরা একটু সংসদে গিয়ে আলোচনা করে এটা করব, আপনারা একটু ওয়েট করেন, কোনো প্রস্তাব না, সেটা না করে টোটালি ইউটার্ন করলেন, তাহলে আপনি মানুষ আসলে কি মেসেজটা পারলো? প্রথম দিন থেকে তো আপনি ক্ষমতাকে কুক্ষিগত করার, আবার একটা ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য, এক না একতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার সেদিকে যাচ্ছেন। কারণ হচ্ছে যে আপনি দেখেন আজকে এই মানে আমরা জামাত ইসলামী, অনেক সময় বলা যায় জামাত ইসলামী একটা আগে বুঝে এটা সমস্যা হয়। জামাত ইসলামী যখন বলছিল যে না আমাদের গণভোটটা আগে হয়ে যাওয়া দরকার, জাতীয় নির্বাচনটা পরে হওয়া দরকার, তাহলে আজকে যত জটিল প্রশ্ন এখন নিয়ে এসে আমরা আলোচনা করতেছি, জাতিকে বিভ্রান্ত হচ্ছে, জাতি না বিশ্বাস উঠতেছে, এগুলো বোঝার জন্য সেই পরিস্থিতি কিন্তু তৈরি হতো না। কিন্তু জামাত ইসলামের সেই কথাটাকে তখন আপনারা মিডিয়া বা অনেকেই সেদিন সাশ্রয় দেন নাই, আজকে হানাহানি টের পাচ্ছেন। এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত ভাই, রাজনীতি কত টাকা ব্যয় হবে, এত টাকা হবে কিনা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, সেটা কোনো সমস্যা হয় নাই। ওই একটা নির্বাচন হলে বড় সমস্যা যেত। যাই হোক, আমাদের জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের নূর হোসেন জীবন দেয়, আবু সাইদরা জীবন দেয়, কিন্তু আমরা যখন ক্ষমতায় আসি তখন কিভাবে ক্ষমতায় থাকা যায়, ক্ষমতা থেকে না নেমে কিভাবে আবার নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করা যায়, সেই চিন্তা আমাদের মাথা থেকে যায় না। আজকে যদি আমাদের এই গুডউইল থাকতো, কিন্তু মিলন ভাই তো বলছে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, মিলন ভাই বললেন না সবাই, শেখ হাসিনা যা করছে ভালোর জন্যই করছে। শেখ হাসিনা সবকিছু আমাদের হায়দার ভাইরা, স্বামী হায়দার ভাইরা তখন সাপোর্ট দিয়ে গেছে, সব ভালোর জন্য করছে। ভালোর জন্য করে তো 17 বছর মানুষের ভোটাধিকার নাই করে দিছে, এবং যা শেখ হাসিনা যা বলে তা আইন সবকিছু শেখ হাসিনার মতো করে চলছে। এগুলো তো ভালোর জন্য, ওনার দৃষ্টিতে সবই ভালো। তো এখন সবকিছু মানুষ কি মনে করে, পাবলিক পারসেপশনটা কি, সেটা আমাদেরকে দেখতে হবে। আজকে আপনি দেখেন আমাদের যেই আরেকটা কথা বলা হলো যে আমাদের এই যারা আজকে একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, আমাদের রেজওয়ানা সিদ্দিক, তার একটা বক্তব্য যে মেইন স্ট্রিম হইতে না দেওয়ার জন্য তারা যা করা দরকার, জামাত ইসলাম যেন ক্ষমতায় আসতে না পারে তার জন্য যা করা দরকার ওনারা তা করছেন। তো এরকম অনেক কিছু ওই সময় অনেকে এর আগে গুপ্ত বলতেন, এখন আমরা দেখি যে গুপ্ত সবকিছু এখন যারা আগে গুপ্ত বলতেন তাদের পক্ষের কাজ করছেন একটা আবরণে, একটা ছদ্মবেশে, এবং তাদেরকে ক্ষমতা আনার জন্য একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে কথা আমরা বলছিলাম, এখন সেটা তারা ওই উপদেষ্টারা প্রকাশ করতেছে যে তারা যেন আসতে না পারে। ফলাফল মেনে নেওয়ার পরে কি আর ইঞ্জিনিয়ারিং অভিযোগ করার সুযোগ আছে? আপনার সামনে যখন ছিল না, এখন যখন আপনি বক্তব্য দিয়ে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ওই সাথে জড়িত ব্যক্তিরা যখন বক্তব্য দেয়, তখন তো এটা মানুষ প্রশ্ন করতেই পারে। সংসদে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি আছে, এটা বিএনপির উপর নির্ভর করবে। তবে আমি বিএনপিকে আহ্বান জানাবো, জুলাই সংস্কার সনদে যে প্রস্তাবনাগুলো আছে, এর অনেকগুলো জাতীয় পার্টিও দিয়েছিল, তার মধ্যে আছে উপজেলা আদালত, তার মধ্যে আছে ডিসেন্ট্রালাইজ কোর্ট, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, বিভিন্ন কিছু। বিএনপি একেবারে ছুড়ে ফেলে দিয়েছে এমন তো না। বিএনপি তো আমরা পত্রিকায় দেখলাম ডেপুটি স্পিকারের জন্য জামাতকে অফার করেছে, যেটা আমাদের বিদ্যমান কাঠামোতে নাই, কিন্তু ওই সংস্কারে আছে, জুলাই সনদে আছে। জুলাই সনদকে অ্যাভয়েড করার একটা মাধ্যম হতে পারে এই প্রস্তাবনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান বিএনপি ওই সংস্কারগুলোর 50% অবশ্যই তারা করবে, এবং সেটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কতটা পজিটিভ প্রেসার ক্রিয়েট করতে পারবেন। নাও জাতীয় পার্টি দোষ আছে, কোন দলের দোষ নাই? আমরা কিন্তু জেনুইনলি মনে করি 71-এ বিতর্কিত ভূমিকা থাকলেও জামাতের বাংলাদেশে রাজনীতি করার পূর্ণ অধিকার আছে, এবং 86 সালে কিন্তু এরশাদের সময়ই জামাত ইসলামী ভোট করেছে। কিন্তু 2001 থেকে 2006 21শে আগস্ট ইয়াজউদ্দিন সাহেবের অবৈধভাবে ক্ষমতা গ্রহণ, 10 ট্রাক অস্ত্র,
1,28,00,000 ভুয়া ভোটার, এই 4টা ঘটনার কোনোটার প্রতিবাদ জামাত করে নাই 2001 থেকে 2006। শুধু তাই না, তারা ক্যাবিনেটে ছিল। অর্থাৎ এই সমস্ত ঘটনার দায় জামাতকে প্রপোর্শনালি নিতে হবে। তারা ইসলাম নাম দিয়ে দল করছে, কিন্তু ওই সময় তারা ইমানের সাথে কাজ করেনি। আপনি ব্যাখ্যা দিবেন কি আপনার আওয়ামী লীগের বৈধতা আমার বক্তব্য দিন, কোনো বক্তব্য দিচ্ছি না। আমি বলছি যেহেতু আপনি আমাদেরকে দোষর বললেন, আমি বলছি আপনারাও দোষর ছিলেন দুবার। ফ্যাক্ট, আপনারাও দোষর ছিলেন 71-এ, আপনারাও 2001 থেকে 2006 খারাপ কাজের দোষর ছিলেন। সামনে ভালো হবেন, আমি বিশ্বাস করি সামনে আপনারা ভালো হবেন। বাট অবশ্যই আওয়ামী লীগ একটা সেটেল রুল ভুল করেছে। আপনাদের নেতাদেরকে ফাঁসি দেওয়ার যে একটা তাড়না বাসনা কামনা তাদের মধ্যে ছিল, এটা রাজনীতিটাকে নষ্ট করে দিয়েছে। বঙ্গবন্ধু 3 বছর ক্ষমতায় ছিলেন, উনি কিন্তু যুদ্ধাপরাধীর বিচার প্রসিড করেন নাই। এটা আওয়ামী লীগ ভুলে গেছে। কিন্তু তারা ক্ষমতায় আসার পর থেকে, বিশেষ করে 8 সালের পর থেকে আসার পরেই তারা যে কোনো মূল্যে ফাঁসি দিতে হবে, এবং কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার জন্য তারা আইন পরিবর্তন করেছে। ঠিক তখনই বাংলাদেশের রাজনীতিটা গতিপথটা ঘুরে গেছে। না, সেটা তো ঐতিহাসিক বিতর্ক, কিন্তু চলমান এই বিতর্কের অবসান কিভাবে ঘটতে এখন পারে? আসেন, ওই যে আওয়ামী লীগ কোনোভাবেই জামাতকে স্পেস দেবে না, সেখান থেকেই আওয়ামী লীগের 24 সালের পতনের বীজ বপন হয়ে গেছে। আর রাজনীতির বাস্তবতা হলো, আন্দোলন করেছে এনসিপি, আমাদের চোখের সামনে করেছে, সবচেয়ে রিস্ক নিয়েছে তারা, বিএনপিও নিয়েছে। বিএনপির মতো বড় দল অংশগ্রহণ না করলে আন্দোলন সফল হতো না। তবে আন্দোলনের চূড়ান্ত রিস্ক এনসিপি মানে তখন তো এনসিপি ছিল না, এনসিপি নেতৃবৃন্দ এবং জামাত, পরে আমাদের চরমনাই হুজুরও নামলেন। ওয়ার হচ্ছে ইয়াং ম্যানস ডেথ অ্যান্ড ওল্ড ম্যানস টক। আন্দোলন করেছে মুখ্য জামাত এবং এনসিপি, ক্ষমতা এখন বিএনপি। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা সবাই করেছে, আন্দোলন সবাই না করে আপনি বললেন যে এই দুটো দল করেছে, আসলে বিবেচনা করেন। জনতার সাধারণ জনতা, সেখানে বিএনপির অংশগ্রহণ না থাকলে সফল হতো না। যখন বিএনপি রাস্তায় নেমে গেল, তখন তো এটা সফল হলো। কিন্তু আমরা দেখেছি, ইভেন আপনি হতাহতের তালিকা করলেও দেখবেন আনুপাতিক হারে জামাতের হতাহত বেশি। এখানে জামাত বলছে বা আমার মাহফুজুল ভাই বলছে যে আমরা তো আসলে এখনো ওরকম কোনো ভূমিকায় যাইনি, হরতাল করিনি, বর্জন করিনি। আসলে সামনে যে করবেন না তার কোনো গ্যারান্টি নাই। তবে আপনারা ভূমিকার উপর নির্ভর করবে। তবে আপনারা তো আসলে আপনাদের ফলাফলে অনেক খুশি, কারণ আপনারা 68টার মতো 68টা আসন পেয়েছেন। আপনারা যুদ্ধের পর 1971 সালের পরে 2026 পর্যন্ত আপনারা মাত্র 52টা আসন পেয়েছেন। উপদেষ্টা রেজওয়ান সিদ্দিক নিজে বলছেন তাদেরকে আমরা আসতে দেই না। আপনারা 52টি আসন পেয়েছেন, সেখানে এই ইলেকশনে আপনারা 68টি আসন পেয়েছেন। আপনারা তো খুশি থাকার কথা।